কথা চালু আছে, এটা খুইলা দেন, নাইলে সবাই আমার চিনে ফেলবে। এই যে আপনাদের সাথে কথা বলতেছি, যদি আমার কণ্ঠটা বুঝতে পারে, সেটা আমার জন্য অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। সাধারণ ঝুঁকিপূর্ণ না, আমার জীবনেও হুমকি হয়ে দাঁড়াতে পারে। তারপরেও আমি চাই যে শিপ ব্রেকিং এর পরিবর্তন আসুক, যার কারণে আমি এই কথাগুলো বলতে চাই। তো আমরা যে জায়গায় কাজ করতেছি এখানে তো সেফ না, অন্য কোথাও গেলে ভালো হইতো। এই জায়গায় একটু প্রবলেম মনে হচ্ছে। বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শিল্প হইতেছে শিপ ব্রেকিং শিল্প। অজানার কিছু নাই এখানে। আপনার ইন্টারনেট ঘাটে শিপ ব্রেকিং সার্চ দিলে অনেক কিছু বের হয়ে আসে শিপ ব্রেকিং নিয়ে। তো আমাদের খাটাখাটনি না, আমাদের শরীরের প্রতিটা প্রত্যঙ্গে মনে করেন যে দাগ, শরীর পরে। আমরা যেগুলা উঁচুতে কাজ করি এগুলোই রিস্ক। যেমন সিঁড়িতে কাজ করলেন ধরে সিঁড়ি স্লিপ কাটার ভয় আছে, তেল থাকলে স্লিপ কাটার ভয় আছে, সিঁড়ির থেকে পড়ে গেলেন ধরে হাত পা ভাঙে যাবে। যেমন উপরে যেগুলা গাটার বয়া ওঠে, সে অনেকে সেফটি বেল্ট বাঁধে, অনেকে সেফটি বেল্ট বাঁধে না। কোনো ইয়ার্ডে মানে এরকম আছে, মানে ওগুলো বাঁধার জন্য অর্ডার করে, আবার কোনো ইয়ার্ডে অর্ডার করার মানে লোক নাই। হঠাৎ মৃত্যুটা বেশি কষ্ট দেয় মানুষকে। তখন সন্ধ্যায় আমি নামাজ পড়ে উঠছি, আম্মু আছে, আম্মুর কাছে হঠাৎ কল আসে। বাবা যে রুমমেট ছিল উনি আম্মুর কাছে হঠাৎ কল করে বলে যে আপনি মেডিকেলে যান। বাবা যে স্পট ডেট হয়েছে এটা দেখে উনি সেন্সলেস হয়ে গেছে, উনি কথাই বলতে পারতেছেন না। শনিবার ছিল, বাবা শুক্রবারে বাড়ি থেকে গেছে। উনি জাহাজের উপরে কাজ করতো। এখানে নাকি একটা প্লেটে টানে, শিকল টানে কাজ করতে হয়, লোহার শিকল টানতে যাই, ওইখানে কিছু একটা গড়বড় হয়েছিল। লোহার প্লেটটা থেকে এখানে জুটকে সবাই পড়ে গেছিল। প্রথমে আব্বু পড়ছিল, আব্বুর উপর আবার 12 জন পড়ছিল। আমি আসার পরে এগুলি কিছুই ছিল না তেমন। এরা সবাই লাকড়ি কাটলো পাহাড় থেকে। আস্তে আস্তে জাহাজ কাটা শুরু হয়। জাহাজ টাহাজ আনার পর আস্তে আস্তে মানুষজন চেঞ্জ হয়। শ্রমিকগুলো আসে যে আপনার, বিশেষ করে আপনার নদীভাঙ্গা অঞ্চলের মানুষগুলো, উত্তর অঞ্চলের নদীভাঙ্গা অভাবগ্রস্ত। অধিকাংশ শ্রমিকও অশিক্ষিত। এরা আপনার এই রং, কেমিক্যাল কিংবা কোনো বিভিন্ন ধরনের হ্যাজার্ড এগুলো সম্পর্কে কোনো ধারণাই নেই তাদের। আর এই সেক্টরে কাজ শুরু করে যে 17-18 বছরের 16 বছরের শ্রমিকগুলো, যাদের গায়ে শক্তি আছে।
আর জাহাজ ভাঙা শিল্প তো গায়ের শক্তি না থাকলে জাহাজগুলো কাটা সম্ভব না। প্রথম অবস্থায় মানে জাহাজে গেছি, মানে তখন একটা রক্ত গরম ছিল, তখন 18 বছর বয়স ছিল আমার। তখন জাহাজে উঠে দেখি সাগর, সাগর দেখা যায়, আপনার এদিকে সূর্যাস্ত দেখা যাইতেছে জাহাজ থেকে, তখন ভিন্ন ধরনের সৌন্দর্য লাগে আর কি। তখন আমার একটা কর্মসংস্থানের দরকার ছিল, যার কারণে আমি আসছি। আমি তো ওই সময় বুঝি নাই যে শিপ ব্রেকিং এত বিপজ্জনক। কিভাবে মানুষ কষ্ট করে, কয় কেজি ওজন, মানে দুজনে কান্দে নিচে, এত কষ্ট করে মানুষ। এখন ওই শ্রমিকটা যে আপনার এত কাজ করতেছে, কাজ করতে যাই ওর বাড়িতে তার বাবা মা রেখে আসছে, 7 জন ফ্যামিলি মেম্বারও আছে, তাকে বেতন দেওয়া হয় 250 টাকা বেতন। তা ও চিন্তা করে 250 টাকা দিয়ে আমি চলবো কিভাবে, ওই টেনশনে মানে ও দেখে যে আমি আমার পরিবারগুলোর কথা চিন্তা করে, ও চিন্তা করে আমি যদি 16 ঘন্টা কাজ করি তাহলে আমি 500 টাকা পাবো। তখন ও বাধ্য হয়ে 16 ঘন্টা কাজ করতে যায়। এত সময় কি একটা মানুষ কাজ করতে পারে? এটা কি আপনার বসে থাকার কাজ? এটা ভারী কাজ, একটা লোহা টানতে হবে, এটা ভারী ধরনের কাজ। যদি বসে থাকতে হইতো এক ধরনের কথা ছিল। উনি যে সবসময় বলতে যে ওনার কাজগুলো অনেক কষ্ট, ভারী লোহা আলগাইতে হয়। ওনার হাতের বাম হাতের একবার এই আঙ্গুলে একটা পুরো নখটুক উঠে গেছে, অনেক ব্যথা পাইছিল। বাবা যে কষ্ট করে চাকরি করতেছে, উনি চাইতেন না কখনো ওই কষ্টটা আমরা করি। মানে পড়ালেখা করলে একটা অন্তত জব পাবো যেখানে মানে ভালো বসে, উনি বলতে ফ্যানের নিচে বসে তারা কাজ করতে পারবে। আমাদের তো আর চাকরি এটা পারমিট না, ঘন্টা 1 ঘন্টা করলে 1 ঘন্টা বেতন, 2 ঘন্টা করলে 2 ঘন্টা বেতন। আমাদের তো শ্রমিকের কোনো মূল্য নাই। আমরা তো 12 ঘন্টা ইয়ার্ডে থাকি, 12 ঘন্টাতে আমাদের কাজের পোশাক, কারণ আমার গায়ের সাথে যদি আমি সেটিং না রাখে যদি একটু থাকে তাহলে তো আমি ওইটা পরে থাকতে পারবো না 12 ঘন্টা। ওই পিছলে পড়ছি মানে আমার ওই গামবুটের তেলের কারণে। অনেক ধরনের ক্ষতিকর পদার্থ আছে, আপনার অ্যাসবেস্টস আছে, অয়েলের যে ধোঁয়াগুলো আছে, কেমিক্যাল আছে, কেবলের ভিতর কিছু কেবল আছে, কেবলে অ্যাসবেস্টস থাকে। কেবলটা খোলার সময় এগুলো উইরা উইরা যাইতেছে ফ্লাই হইয়া, অ্যাসবেস্টস শ্রমিকদের নাকে যাইতেছে। ওই শ্রমিক জানে না অ্যাসবেস্টস কি। কিছু আছে যে মানে ওইগুলো ছিললে সময় লাগে, ওইগুলো জ্বালাই দিতেছে আগুন জ্বালাইয়া। আগুন জ্বালায় পিভিসি যে ধোঁয়াটা আছে না, ওইগুলো থেকে নাকি ক্যান্সার তৈরি হয়। জাহাজটা যখন কর্মক্ষমতা হারাবে এটা কোথায় যাবে জাহাজটা? সেখানে তো বর্জ্য আছে। বাংলাদেশে তো কোনো বর্জ্য, এখানে ডাম্পিং স্টেশন নেই, ওটা এটা সাগরেতে ফেলতে হবে বর্জ্যটাকে। এই কাজটা তো সাগর পারে হয়, তো বিভিন্ন তেল বা ক্ষতিকর যে বর্জ্যগুলো আছে এগুলো আমাদের সাগরের পানিতে মিশে, এই যে আমাদের সাগরের মাছগুলা এগুলাই নষ্ট হচ্ছে, পরিবেশে তো বায়ুমণ্ডলে তো মিশতেছে। দীর্ঘমেয়াদী ক্ষতি ধরতে গেলে আপনার এখানে যেরকম অ্যাসবেস্টস আছে, অ্যাসবেস্টসে অনেক শ্রমিক ক্যান্সারে আক্রান্ত হইতেছে। আমি জানি না, তো আমি অ্যাসবেস্টস ভিকটিম। একেবারে লাস্ট স্টেজ হলো যে এটা মেসোথেলিওমা ক্যান্সার। আমাদের অনেক সদস্যই বিনা চিকিৎসা মারা গেছিল। আমাদের আরো লোকজন আছে, ওরা সহজভাবে নিতে পারে না অনেকে। আমি মোটামুটি নিজকে খুবই মনোবলটা সবসময় চাঙ্গা রাখার চেষ্টা করি, কাল কি হবে সেটা কালকে হবে, আজকেটা আমি ভালো থাকতে চাই।
আমার আব্বু ইউরোপিয়ান একটা শিপে কাজ করতেছিল। এই শিপগুলো আপনার, এগুলো তো সব বিদেশি শিপ আসে, বিভিন্ন ইউরোপ কান্ট্রি থেকে শিপ আসে। সরাসরি মালিকদের ব্রেকিং হিসাবে শিপগুলো বিক্রি করে না। এই শিপগুলো প্রথমে একটা হাত বদল করে দেয় যে আমি এটা বিক্রি করে দিছি, মানে ও চালায়, ও আবার কিছুদিন চালায়, এভাবে আস্তে আস্তে হাত বদল হইতে হইতে জাহাজ ভাঙায় চলে আসে শিপগুলি। এজেন্টের মাধ্যমে শিপগুলো কিনে নেয়। যে শিপগুলো ডেট ওভার হয়ে যায়, সমুদ্রে পাশার অর্ডার থাকে না, সেরকম একটা অবস্থা, শিপগুলো তো কিছু একটা করতে হবে, হয়তো সাগরে ডুবাইতে হইবে, শিপগুলো তো একটা কিছু করতে হবে, তখন তারা বিক্রি করে দেয় আর কি। কোথায় যে আমি আক্রান্ত হলাম সেটা আমি তো জানি না, তো আমার দায়িত্বটা কে নেবে? আমি ধরুন এখন কোনো মালিককে বলতে পারতেছি না যে আমরা আপনার ইয়ারে কাজ করছি, আমার এই ঘটনাটা ঘটছে। আমি বিভিন্ন ইয়ারে কাজ করছি, কেন করছি, এই শিল্পটার প্রকৃতিটা সেরকম ছিল। আপনি আমাকে জাহাজে কাজ দিয়েছেন, অ্যাসবেস্টস এটা ক্রনিক্যাল ডিজিজ তৈরি করে, সেটা আমাকে বলবেন না? যেটাই দিছে সেখানে এখানে কোম্পানি থেকে দিছে, শুধু টাকা দিয়ে আমাদেরকে যে আর্থিকভাবে সহায়তা করতে পারছে, কিন্তু যে আমাদের যে প্রোটেক্টটা চলে গেছে আমাদের উপর থেকে, এই জিনিসটাকে আর ওনারা টাকা দিয়ে দিতে পারবে? দেশের বাইরে মালিকদের ওই জিনিসটা দায়বদ্ধতা থাকা উচিত যে এই শ্রমিকটা কি হইলো, আমাদের কারণে শ্রমিকটা ক্ষতি হয়ে গেছে বা এই যে আমাদের মারা গেছে, এরপরে কি হইলো, সেফটিটা আগে দেওয়া দরকার। মেয়েদের তো বাবাই সবচেয়ে সেফ জোনটা বাবা, তো আমাদের তো ওই সেফ জোনটাই চলে গেছে। এই যে মালিকদের অনেক শক্তি শিপ ব্রেকিং এ, টিকে থাকতে পারবে না শ্রমিকরা। গভর্নমেন্ট যদি একটা চাপ তৈরি করে মালিকদের, মানে সরকার জানে এখানে কি অবস্থা হইতেছে, ইউরোপিয়ানরা জানে এখানে কি অবস্থা হইতেছে, মালিকরাও জানে এখানে কি অবস্থা হইতেছে, কিন্তু সবাই একটা উদাসীন যে কিসের জন্য আমরা জানি না। যেহেতু আমাদের দেশে লোহার খনি নাই, যে এই শিল্পটাকে টিকে রাখতে হলে আমাদের একটা টেকসই শ্রমিক ব্যবস্থাপনা বোর্ড সরকারকে গঠন করতে হবে, আমি যেটা মনে করি। আমাদের উন্নয়নশীল দেশে যে এই লোহাগুলো দিয়ে আপনার দেশে একটা আপনার অর্থনৈতিক উন্নয়ন হইতাছে তাৎক্ষণিকভাবে, কিন্তু আমার ধারণা দীর্ঘমেয়াদী একটা ক্ষতির সম্মুখীন হইতাছে এই বাংলাদেশ। যেরকম আপনার ডেনমার্কে শিপ ভাঙতেছে, ওই দেশে তো মানুষ মারা যায় না। ইউরোপিয়ানরা আপনার উন্নয়নশীল দেশগুলা সেগুলো জানে বিদায় তারা কাটে না, সেগুলো আমাদের মতো দেশে পাঠাই দেয়। তাহলে আমি বলতেছি আমরা লড়াই করে মরবো, এমনি মরবো না, এটা সবাই জানো।